আসসালামু আলাইকুম। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অধ্যয়নরত একাদশ শ্রেণী নবাগত শিক্ষার্থীরা, তোমাদেরকে গণিত বিভাগের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাই। আমি মোহাম্মদ আকবর হোসেন, প্রভাষক গণিত, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমরা আমাদের এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যে অধ্যায়টি আছে সেটি নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 4টি লেকচার নিয়েছি, আজকে তার পঞ্চম এবং এই অধ্যায়ের উপর আমাদের সর্বশেষ লেকচার। তো চলো আমরা শুরু করি, কথা খুব একটা বাড়াবো না, আমরা শুরু করি আমাদের লেকচারটি। আমরা আজকের লেকচার শেষে যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে নির্ণায়কের ধর্ম ব্যবহার করে নির্ণায়ক সম্পর্কিত সমস্যার সমাধান তোমরা করতে পারবে। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সম্পর্কিত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করতে পারবে। আমরা যেহেতু আমরা আসলে আমাদের সিলেবাসটা অনেক বড় সিলেবাস, কিন্তু আমরা যেহেতু অল্প সময় আমাদের এগুলোকে আমরা শেষ করতে হবে, অনেকটা সময় আমরা ইতিমধ্যে পার করে আসছি। তো আমরা তোমাদের একটি চ্যাপ্টারে যা যা জানা দরকার তার মোটামুটি একটি ধারণা দেব, বাকি কাজটুকু তোমাদের বাসায় প্র্যাকটিস করে নিতে হবে। চলো আমরা শুরু করি। প্রথমেই নির্ণায়কের ধর্ম ব্যবহার করে নির্ণায়ক সম্পর্কিত আমরা কিছু সমস্যার সমাধান। প্রথমে একটি সমস্যা নিয়ে আমি আসছি। সমস্যাটি হচ্ছে বিস্তার না করে প্রমাণ করো। বিস্তার না করে প্রমাণ করো যে এই একটা নির্ণায়ক দেওয়া আছে, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এরকম হবে। পরীক্ষার সময় 2 নম্বরের প্রশ্নের জন্য অথবা অনেক সময় 4 নম্বরের প্রশ্নের জন্য এটা আসতে পারে। তো তোমরা খুব সহজেই এটি পারবে আশা করছি। দেখো, আমরা যদি এটার জন্য কাজ করতে যাই, আমরা সরাসরি কাজটাতে চলে যাই। সেটি হচ্ছে, আমরা জানি যে নির্ণায়কের ক্ষেত্রে কোনো একটি বিষয়ে কমন নেওয়া বলতে বা নির্ণায়কের গুণ করা বলতে বোঝায় যে কোনো একটা স্কেলার দিয়ে যখন একটা নির্ণায়ককে গুণ করব, নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করব। সবগুলো ম্যাট্রিক্সে যেমন ছিল সবগুলো ভুক্তিকে গুণ করতে হতো, সবগুলোকে। নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা সারিকে গুণ করা অথবা যে কোনো একটা কলামকে গুণ করা। এখন দেখো, আমরা এটার সমান এটা প্রমাণ করতে চাই। তাহলে এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ছিল 1 1 1। হ্যাঁ, আমি এখানে বিসি আছে, এখানেও বিসি আছে। এখানে যদি কোনো রকম একটি বিসি থাকতো তাহলে এই সবগুলো থেকে একটা বিসি কমন নিতে পারতাম। ঠিক এখানে যদি একটা সি এ থাকতো, সবগুলো থেকে সি এ কমন নিতে পারতাম। এখানে একটা এবি থাকলে সবগুলো থেকে এবি কমন নিতে পারতাম। আচ্ছা, যদি এখানে পুরো এবিসি থাকতো তাতেও আমি বিসি কমন নিতে পারতাম এবং একটা এ থাকতো, এই যে ঘটনা এইরকম হইতো। যদি এখানে একটা এবিসি থাকতো, সি এটা কমন নিতাম, একটা বি থাকতো। এইখানে যদি একটা এবিসি থাকতো তাহলে এবি কমন নিয়ে গেলে একটা সি থাকতো। তাহলে এখানে এবিসি, এখানে এবিসি, এখানে এবিসি থাকলে আমাদের কাজটা সহজ হয়। তো এই জন্য আমরা এই নির্ণায়কটাকে, এই কলামটাকে এবিসি দ্বারা গুণ করবো প্রথমেই। দেখো, এই কলামটাকে আমরা এবিসি দ্বারা গুণ করেছি, কিন্তু আমি মান ঠিক রাখার জন্য আবার এই পুরো নির্ণায়কটাকে এবিসি দ্বারা ভাগ করে দিয়েছি। এখান থেকে আবার এবিসি কমন নিলে সেই এবিসি আর এই এবিসি ঠিকই কাটা যাবে এবং 1 1 1 থাকে। আগের নির্ণায়কটাই কি করবে? একই থাকবে। তাহলে আমরা কি করলাম, আমাদের সুবিধার্থে এই প্রথম কলামটাকে এবিসি দ্বারা গুণ করালাম আর পুরো নির্ণায়কটাকে এবিসি দ্বারা ভাগ করে দিলাম, যাতে করে মান ঠিক থাকে। এবার দেখো, এই নির্ণায়কের প্রথম সারিটা থেকে, এই প্রথম সারি থেকে আমি বিসি কমন নিতে পারি। প্রথম সারি থেকে বিসি কমন নিলাম, থাকে এখানে এ, এখানে 1 আর এখানে বি প্লাস সি। একইভাবে এখান থেকে কমন নিলাম সি এ এবং এখান থেকে কমন নিলাম এ বি। নেওয়ার পরে এখান থেকে যদি সি এ কমন নিয়ে যায় তাহলে এখানে বি থাকে, এখানে 1 থাকে, এখানে সি প্লাস এ থাকে। এখান থেকে যদি আমি এ বি কমন নিই, এখানে সি থাকে, এখানে 1 থাকে এবং এখানে এ প্লাস বি থাকে। তাহলে এইটা দাঁড়ায়। ঠিক আছে। এখন তুমি যদি দেখো, এই যে এখানে এ এবং এখানকার এ একটা কেটে দিলাম, একটা বি কেটে দিলাম, একটা সি কেটে দিলাম। তারপরে কি থাকতেছে? আরো একটা করে এবিসি থাকছে। তাহলে সেই এবিসিটা থাকলো এবং আমি এই বাকিটা লিখে দিলাম। তাহলে আমার এইটা ইকুয়াল টু এটা প্রমাণ হয়ে গেল। কত সহজে দেখো। হ্যাঁ, জাস্ট একটু কাজ করলাম। পরবর্তী কাজ হচ্ছে, এইটার মান আবার 0 দেখাবো। এই নির্ণায়কের মান বের করার জন্য আমরা জানি যে তোমরা আগের ক্লাসে দেখেছো, নির্ণায়ককে বিস্তার করতে হয়। নির্ণায়কের বিস্তার বিষয়টা কি? নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করতে হয় এবং তার নিয়ম হচ্ছে
ওই সারির সবগুলো ভুক্তি এবং প্রত্যেকটা ভুক্তির সহগুণক গুণ করবা, গুণ করে সবগুলো যোগ করলে যে মানটা পাওয়া যাবে সেটি হচ্ছে নির্ণায়কের মান। এইভাবে নির্ণায়কের মান নির্ণয় করার প্রক্রিয়াটাকে বলা হয় নির্ণায়কের বিস্তার করা। ঠিক আছে, কিন্তু আমরা এই প্রবলেমের ক্ষেত্রে কি করব না, বিস্তার করবো না। বিস্তার কিন্তু করা যাবে না, কারণ আমরা বলে দিচ্ছি বিস্তার করা যাবে না। হ্যাঁ, মানে আমরা যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তার করতে পারবো না। এবারে আসো, এই বিস্তার করার আগে আমরা একটু আমরা এটাকে বিস্তার না করে প্রমাণ করার আগে একটা জিনিস একটু জেনে নেই, সেটা হচ্ছে নির্ণায়কের কোন সারি বা কোন কলামের ভুক্তিগুলোর সাথে ওই নির্ণায়কের অপর এক বা একাধিক সারি বা কলামের ভুক্তিগুলোর যে কোনো গুণিতক যোগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম, আমরা উদাহরণে এই কথাটা বলি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে আশা করছি। এখানে দেখো, এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কের যে কোনো একটা কলামকে কোনো কিছু দ্বারা গুণ করে, ধরো এটাকে 5 দ্বারা গুণ করে যদি এটার সাথে যোগ করি, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। এটাকে 3 দ্বারা গুণ করে এটার সাথে গুণ করি, মানের পরিবর্তন হবে না। অথবা এটাকে -1 দ্বারা গুণ করে এটার সাথে গুণ করি, মানের পরিবর্তন হবে না। একইভাবে এই সারিটাকে যদি আমি x দ্বারা গুণ করে এটার সাথে যোগ করি, মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ নির্ণায়কের যে কোনো সারিকে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে অথবা যে কোনো একটা কলামকে কোনো একটা কিছু দ্বারা গুণ করে অপর একটার সাথে যোগ বা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এটি হচ্ছে নির্ণায়কের একটা ধর্ম। সেই ধর্মটা আমরা এখন এখানে ব্যবহার করব। কি করলাম দেখো, আমি এই কলামটাকে 1 দ্বারা গুণ করে যদি এর সাথে গুণ করি, 1 দ্বারা গুণ করা মানে যা যা আছে তা তাই থাকবে, তাই না? তাহলে যদি এটার সাথে যোগ করি তাহলে এখানে একটা a প্লাস বি প্লাস সি হবে, এখানে একটা a প্লাস বি প্লাস সি হবে, এখানে একটা a প্লাস বি প্লাস সি হবে, তাই না? মানে সবগুলো একই রকম দেখা যাবে। তাহলে আমরা এই কাজটা করবো আমাদের সুবিধার জন্য। কি করলাম, এই কলামকে 1 দ্বারা গুণ করে এটার সাথে, 1 দ্বারা গুণ এই কথাটা বলতে হয় না, সেই জন্য আমরা বলে থাকি যে 1 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করে নতুন 3 নম্বর কলামটা পাওয়া যাবে। এতে এই নির্ণায়কের যে মান এই নির্ণায়কের একই মান হবে, মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এই ধর্মটা হচ্ছে এটি। তারপরে কাজটা আসো, আমরা এই যে কাজটা করলাম, এই কাজটা কি কাজ করলাম এটা আমরা সাইড নোটে এখানে কি করে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। আমরা কি করেছি, এখানে দেখো এইটা আগের মতো আছে, এই কলামটা আগের মতো আছে, এই কলামটা পরিবর্তন হয়েছে। তাহলে 3 নাম্বার কলাম পরিবর্তন হয়েছে, এই জন্য লিখবো 3 নাম্বার কলাম C3 মানে 3 নাম্বার কলাম প্রাইম মানে পরিবর্তন হয়ে নতুন যেটা হলো C3 প্রাইম মানে এই নতুন C3। কিভাবে পাইলাম, C3 মানে আগের C3, আগের টার C3 এবং আগেরটার C1 যোগ করে দিলাম। তাহলে C3 আর এই C1 যোগ করে নতুন C3 পেয়েছি, নতুন C3 কে আমরা C3 প্রাইম বলবো। এভাবে খুব সংক্ষেপে আমরা সাইড নোট দিয়ে দেবো। হ্যাঁ, বিস্তারিত না বলে এটা দিলে আমরা বুঝতে পারি কি কাজ করেছো। এখন দেখো, এই যে নির্ণায়কটা এইখান থেকে চাইলে আমি কি করতে পারি, এই সবগুলোতে সেম জিনিস a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি একটা কমন নিতে পারি। একটা a প্লাস বি প্লাস সি যদি কমন নেই তাহলে আমার কি দাঁড়ায়, এখানে 1 হয়ে যাবে, a প্লাস বি প্লাস সি কমন নিলাম, 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখানে 1। আমি জানি নির্ণায়কের ক্ষেত্রে কমন নেওয়া বলতে যে কোনো একটা সারি থেকে অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নেওয়া, যেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ছিল সবগুলা ভুক্তি থেকে কমন নেওয়া। ঠিক আছে, তাহলে এটা আমরা হয়ে গেল। এবার আমরা আরেকটা ধর্ম জানি নির্ণায়কের, সেটি হচ্ছে যে নির্ণায়কের যে কোনো দুইটি কলাম যদি সমান হয় অথবা যে কোনো দুইটা সারি যদি সমান বা একই রকম হয় তাহলে ওই নির্ণায়কের মান 0। তাহলে এখানে ওই নির্ণায়কের মান 0 হয়ে যায়। তাহলে এখানে দেখো, এই নির্ণায়কের এই কলাম এবং এই কলাম 2 নাম্বার এবং 3 নাম্বার কলাম সমান, সুতরাং নির্ণায়কের ধর্ম অনুযায়ী এই নির্ণায়কটার মান কত, 0। এটা বিস্তার করার আর দরকার নাই, এই নির্ণায়কটার মান 0। তাই এটার মান যদি 0 হয়, এবার 0 দ্বারা বাকি যাকে গুণ করে সেটার মান কত, 0। তাহলে আমাদের এই প্রমাণটা কি হয়ে গেল। ঠিক আছে, আমরা খুব সহজে এই কাজটা করে ফেললাম। এবার আমরা আরো একটি প্রবলেম, আমরা আসলে যত দ্রুত পারি চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। যতটুকু পারি আমরা কভার করবো ইনশাল্লাহ। এবার আমাদের দ্বিতীয় যে প্রবলেমটি হচ্ছে, দেখাও যে এরকম একটা নির্ণায়ক আছে, সেই নির্ণায়কের মান এটা তুমি যেহেতু ওরা বিস্তার করো না করো কিছুই বলে নাই, তুমি তোমার মন মতো যে কোনো ভাবে করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই প্রমাণগুলো আমরা বিস্তার করে করবো না। বিস্তার করে এই জন্য করবো না যে বিস্তার করে এটা প্রমাণ করা অনেকটা কষ্টকর বা দুরূহ হয়ে যায়। হ্যাঁ, আমরা যদি দেখো প্রথমে যদি বিস্তার করতে চাই, ধরো প্রথম সারি বরাবর বিস্তার করলাম, তার মানে সারি ইন্টু তার সহগুণক, এইটা ইন্টু তার সহগুণক, এইটা ইন্টু তার সহগুণক। সহগুণক কি জিনিস আমি জানি, এটা সহগুণক মানে এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে,
যা থাকবে এইটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু এইটা। এইটার সহগুণকের চিহ্ন মাইনাস, এর জন্য একটা মাইনাস আসছে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এইটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। আমরা খুব সংক্ষেপে নির্ণয় করে ফেলি, হ্যাঁ। এবং পরবর্তী এই 1 ইন্টু তার সহগুণক, তাহলে 1 এর সহগুণকের চিহ্ন প্লাস, এইটা এই কলাম বাদ এই সারি বাদ যেখানে আছে সে দুইটা বাদ যাবে, থাকে এটা, তাহলে এটার সাথে এটা গুণ মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ। এভাবে আমরা কিন্তু সহগুণক নির্ণয় আগে জেনে আসছি, সেজন্য আমরা এখানে বিস্তারিত আর বললাম না, বা নির্ণয়ের বিস্তার করাটা আমরা কি শিখে আসছি সেজন্য বললাম না। এখন যদি বিস্তার করি, করার পরে আমি এটাকে একটু সরল করলে এটা পাবো। এই কাজটা থেকে কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণ করাটা একটু টাফ, আমি অসম্ভব বলবো না, টাফ। হয়তো এই প্রবলেমটার ক্ষেত্রে এটা একটু সহজই মনে হচ্ছে, কিন্তু এমন অনেক প্রবলেম পাওয়া যেগুলোতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা অন্য কোনো উপায়ে এই কাজটা করতে পারি কিনা সেটা দেখব। এই অন্য উপায়ের জন্য আমি যেই জিনিসটা বেশি ফলো করবো, আমার মাথায় যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করবে, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর যত বেশি ভুক্তকে শূন্য বানানো যায়, আমার নির্ণায়কের কাজ করা তত বেশি সহজ হয়। এটা একটু ভালো করে মনে রাখো, যে কোনো একটা সারি অথবা যে কোনো কলাম বরাবর যত বেশি ভুক্তকে শূন্য বানানো যায়, যেমন এইখানে যদি আমি সবগুলো ভুক্তিকে শূন্য বানায় ফেলতে পারি, তাহলে তো নির্ণায়কের মান শূন্য। কারণ আমি জানি যে কোনো একটা সারি সবগুলো ভুক্তি শূন্য হলে সে নির্ণায়কের মান শূন্য, নির্ণায়কের ধর্ম থেকে এটা জানি। সবগুলো যদি বানাইতে নাও পারি, তাহলে এই দুইটা বানাইতে পারলেও আমার বিস্তার করা সহজ, কারণ এই দুইটা বাদ যাবে, যে কোনো একটা বরাবর তখন কি করতে হবে, বিস্তার করতে হবে। সেই জন্য নির্ণায়কের যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর যত বেশি ভুক্তি শূন্য বানানো যায়, এইটা হবে আমাদের টার্গেট। এই টার্গেট নিয়ে আমরা আগাবো। এখন এই টার্গেট নিয়ে আগাইতে গিয়ে এই প্রবলেমের ক্ষেত্রে আমি একটু আগেই জেনে আসছি যে নির্ণায়কের কোনো একটা সারির সাথে আরেকটা সারি যোগ করে নতুন একটা সারি তৈরি করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, তাই না? মানে ধরো আমি এই সারির সাথে এই সারিগুলার ভুক্তি যোগ করে নতুন করে এই সারিটা লিখলাম, তাতে মানের পরিবর্তন হবে না, বা বিয়োগ করে লিখলাম, মানের পরিবর্তন হবে না। বিয়োগ করা মানে আসলে কি, এই -1 দ্বারা এটারে গুণ করে এর সাথে যোগ করা, যেই কথা, এটা থেকে এটা বিয়োগ করা কি একই কথা। এটাকে -1 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করা যায় কথা, এটা থেকে এটা বিয়োগ করা কি একই কথা। তাহলে আমরা এই সারিটা যদি এই সারি থেকে বিয়োগ করে এই নতুন সারিটা তৈরি করি, তাতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। নির্ণায়কের ধর্ম এই কথাই আমাদেরকে শিক্ষা দিয়েছে, তাই না? এই ধর্মটা আমি এখন কি করব, ব্যবহার করব। যদি ব্যবহার করি তাহলে কি হয় দেখো, প্রথমেই আমি যত শূন্য বানাইতে পারি, তুমি এদিক থেকে শুরু করতে পারো যে এই দুইটা শূন্য বানাবো অথবা এগুলো শূন্য বানাবো। আমি ধরলাম প্রথমে এটাকে শূন্য বানাবো, হ্যাঁ। এটাকে শূন্য বানানোর জন্য দেখো, আমি যদি এইটা থেকে এটা বাদ দিই, আমি জানি এই কলাম থেকে এই কলাম বাদ দেওয়া যাবে, অর্থাৎ এই কলামের ভুক্তি থেকে এই কলামগুলো বাদ যাবে। এটা থেকে দিয়ে যদি নতুন ভাবে এই কলামটা লিখি, এতে করে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন এই 1 থেকে এই 1 বাদ দিলে কত হয়, 0। এইটার থেকে এটা বাদ দিলে কত হবে, স্কোয়ার মাইনাস এ। এটা থেকে এটা বাদ দিলে এটা হবে a⁴ মাইনাস স্কোয়ার। একটা কথা মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা ভুক্তির জন্য কিন্তু সেম একই কাজ করতে হবে। যেমন এখান থেকে এটা বাদ দিচ্ছ, পরের বার এটা থেকে এটা বাদ দিবা হবে না। এই সব 3 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলামের প্রত্যেকটা ভুক্তি তুমি বাদ দিচ্ছ। এই মানে তুমি শুধু এইটা বাদ দিলা, এগুলো আগের মতো রেখে দিলা, তাহলে কিন্তু কি হবে না। এটা মনে রাখতে হবে, যেই কাজ করবা পুরো কলামের জন্য একই কাজ করতে হবে। সরি, তাহলে একটা শূন্য পেয়ে গেলাম, হ্যাঁ। নির্ণায়কের ধর্ম ব্যবহার করলাম কি, সেটা আমরা একটু সাইড নোটে লিখে দিব। আমার 3 নাম্বার কলামটা চেঞ্জ হয়েছে, তাহলে সেটা C3'। নতুন 3 নাম্বার কলাম কিভাবে পেয়েছি, আগের 3 নাম্বার কলাম C3 থেকে আগের 2 নাম্বার কলামটা বাদ দিয়ে পেয়েছি C2। এইটুকু সাইড নোট আমরা দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, দেখি আরো একটা শূন্য বানানো যায় কিনা। তো আমি এবার দেখো এইখানে আরেকটা শূন্য বানানোর চেষ্টা করেছি। তাহলে কিভাবে করেছি, এই কলাম থেকে এই কলাম, এই কলাম থেকে এই কলামটা বাদ দিয়েছি, হ্যাঁ। তাহলে এটার থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, এই কাজটা করেছি। তাহলে করলে আমি এই ফলাফলগুলো পেয়েছি। তাহলে আমরা কি করেছি, 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বাদ দিয়েছি। সাইড নোটে সেটা বলে দেব। পরিবর্তন হয়েছে 2 নাম্বার কলাম C2', মানে নতুন 2 নাম্বার কলাম কিভাবে পেয়েছি, আগের C2 থেকে আগের C1 বাদ দিয়েছি। 2টা শূন্য পেয়ে গেছি, হ্যাঁ। তাহলে 2টা শূন্য পেয়েছি, আমার কাজ অনেকটা কি হয়ে গেল, সহজ হয়ে গেল। এইদিকে যদি একটু তাকাই, এখানে একটা a-1 আছে, এটাকে ইচ্ছা করলে a+1 × a-1 সূত্র করা যাবে।
এইখানে একটা যদি এ কমন নেই তাহলে এ মাইনাস ওয়ান হবে, আবার এইখানে একটা যদি এ স্কোয়ার কমন নেই এ স্কোয়ার মাইনাস ওয়ান হবে, আবার এ স্কোয়ার মাইনাস ওয়ানকে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান লেখা যাবে। এই কাজগুলো আমরা যদি একটু করি তাহলে দেখো বিষয়গুলো এরকম দাঁড়ায়। হ্যাঁ, একটু সহজ কাজ করলাম, মানে এখানে এটাকে ফর্মুলা করলাম, এটা হলো এখান থেকে একটা এ কমন নিলাম, আর এখানে প্রথমে একটা স্কোয়ার কমন নিলাম, নেওয়ার পরে স্কোয়ার মাইনাস ওয়ান হলো, সেটাকে আবার এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এইভাবে লিখলাম। কেন লিখলাম? এখন দেখো একটু এই কলামের দিকে যদি তাকাও, শূন্যের সাথে তো যেগুলো জিনিসে আছে, ইচ্ছা করলে এ মাইনাস ওয়ান আছে, তাহলে এ মাইনাস ওয়ান আছে, এখানে এ মাইনাস ওয়ান আছে, তাহলে সবগুলো থেকে একটা এ মাইনাস ওয়ান কমন হয়ে যাবে। এইখানে এ মাইনাস ওয়ান আছে, শূন্যের সাথে সব আছে, এখানে একটা এ মাইনাস ওয়ান, এখানে একটা এ মাইনাস ওয়ান কমন হয়ে যাবে। তাহলে এইখান থেকে একটা এ মাইনাস ওয়ান কমন নেব, এই কলাম থেকে একটা এ মাইনাস ওয়ান কমন নেব, নিলে আমার কাজটা আর একটু সহজ হবে। তাহলে দুইটা এ মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম, এখানে এ মাইনাস ওয়ান কমন নিলে এখানে থেকে ওয়ান, এ মাইনাস ওয়ান কমন নিলে এখানে থেকে এ প্লাস ওয়ান, সেটা লিখলাম। একইভাবে এখান থেকে কমন নেওয়ার পরে যা থাকে তা লিখলাম। তাহলে এখানে এ মাইনাস ওয়ান গুণ করে দিলে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার হলো, আর এখানে যা থাকলো এটা। এখন দেখো এটাকে যদি আমি আরো কিছু কাজ করতে পারি চাইলে, কিন্তু এখন আমি যদি এই সারি বরাবর বিস্তার করে দিই, তাহলে এই সারির শুধুমাত্র ওয়ান বরাবর বিস্তার করলে হবে, এগুলো আর দরকার নাই। কেন দরকার নাই? আমি তো লিখবো কি এটা ইন্টু তার সহগুণক, এইটা ইন্টু তার সহগুণক। এখন জিরো ইন্টু তার সহগুণক যা খুশি তাই হোক, তার মান তো জিরো হয়ে যাবে। এই জিরো ইন্টু তার সহগুণক যা খুশি তাই হোক, তার মানও কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সুতরাং এই দুইটা আর হিসাব করার কি নাই, দরকার নাই, শুধুমাত্র আমরা এইটা হিসাব করবো। তাহলে এই ওয়ান ইন্টু ওয়ানের সহগুণক কি হবে? এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, থাকবে কতটুকু? এইটুকু পার্ট থাকবে। ঠিক আছে, এইটুকুর মান বের করে কি এইটার সাথে এটা গুণ, সূত্রে মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ। আমরা যেটা আগের বার করেছি এখন আর আমরা দেখাচ্ছি না, সরাসরি কাজটা করে ফেলবো। তাহলে দেখো এটা রয়ে গেল ওয়ান ইন্টু ওয়ান, না দিলেও হইতো, কারণ ওয়ান দিয়ে গুণ করলে একই মান হয়। টু থ্রি থাকলে কিন্তু অবশ্যই দিতে হইতো। তারপর আমি এখানে দিলাম, এটার সাথে এটা গুণ করবো, তো ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এ স্কোয়ার ইন্টু এ প্লাস ওয়ান, যদি একবারে গুণ করে দেই এ কিউব প্লাস এ স্কোয়ার, আমি একবারে লিখেছি এ কিউব প্লাস এ স্কোয়ার, একটা মাইনাস হবে, সূত্রে মাইনাস, মাইনাস দিয়ে পরে এটার সাথে এটা গুণ, তাহলে একটা মাইনাস আছে, এটা মনে রাখবা। এ দিয়া এ কে গুণ করলে এ স্কোয়ার, আর এ দিয়া ওয়ান কে গুণ করলে এ, দুইটাই মাইনাসের হবে, যেহেতু মাইনাস আছে এই দুইটাই মাইনাসের। আমি কাজটা একবারে করে ফেললাম। হ্যাঁ, আর ওয়ান দিয়ে গুণ করলে এটা হবে। এইখানে দেখো এই এ স্কোয়ার আর এই প্লাসের স্কোয়ার কাটা যায়, থাকবে এ কিউব মাইনাস এ। এটা পরবর্তী লাইনে সেটা আমরা করে ফেললাম। এই কাজটা করার পরে এ কিউব মাইনাস এ, এই এ কিউব মাইনাস এ থেকে কিন্তু মানে এই দুটো কাটাকাটি করার পরে এ কিউব মাইনাস এ থেকে একটা এ কমন নেওয়া যায়, নিলে থাকে এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এই যা চেয়েছিল আমরা রাইট হ্যান্ড সাইডটা কি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা তোমরা এখানে লিখবা লেফট হ্যান্ড সাইড, এখানে রাইট হ্যান্ড সাইড, এগুলো লিখবা, এগুলো আর আমি লিখলাম না। আমরা দুটো প্রবলেম শেষ করলাম, আমরা পরবর্তী প্রবলেমে 3 নম্বর প্রবলেমে যাই। আমরা ভিডিও ছোট করার স্বার্থে আমরা একটু দ্রুত যাব, তোমরা যদি না বুঝো তখন ভিডিও পজ করে দেখে নিবা। হ্যাঁ, প্রয়োজনে একটু রিপিট দেখে নেবে। আমরা 3 নম্বর যে প্রবলেমটা আমাদের হাতে আসছে সেটি হচ্ছে আরো একটা নির্ণায়ক দিয়ে বললো যে এটা প্রমাণ করো। এই কাজটা করার জন্য আমরা নির্ণায়কের একটা ধর্ম আমরা জানবো, আর একটা সেটা হচ্ছে এরকম। এগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসে পড়ানো হয়েছে, যারা ক্লাসগুলো মিস করেছো আবার একটু দেখে আসো পেছন থেকে। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে যদি কোনো একটা নির্ণায়কের কোনো সারি অথবা কলাম, আমরা জানি নির্ণায়কের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো সারির জন্য প্রযোজ্য, যে ধর্মগুলো সারির জন্য প্রযোজ্য, সেই ধর্মগুলো কলামের জন্য কি প্রযোজ্য। তো যদি কোনো সারি এর প্রত্যেকটা ভুক্তি দুইটি পদের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশিত হয়। এখানে দেখো এই আমি একটা সারি নিলাম, এই সারির প্রত্যেকটা ভুক্তি, 3 নম্বর সারিটা প্রতিটা ভুক্তি কি এইটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা। হ্যাঁ, দুইটা পদের বিয়োগ আকারে লেখা আছে, বিয়োগফল আকারে। হ্যাঁ, তবে সেই নির্ণায়ককে দুইটা নির্ণায়কের, মানে এখানে নির্ণায়ক কয়টা? একটা। এই একটা নির্ণায়ককে দুইটা নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে কি করা যাবে? প্রকাশ করা যাবে। এই বৈশিষ্ট্য থেকে আমরা একটু সামনে আগালে দেখতে পাবো আমরা কি কাজটা করতে পারি। তাহলে আমরা বলছি যে এই নির্ণায়কের যেহেতু একটা সারি এরকম ভাবে আছে, তাহলে এটাকে এই প্রথম পদের এই যে রাশিটার দুইটা পদ আছে, প্রথম পদগুলোকে নিয়ে একটা নির্ণয় করব, আর বাকি যা আছে তা নিয়ে, বাকি যা আছে তা নিলাম, আর এই প্রথম পদগুলো নিলাম এখানে। হ্যাঁ, একটা নির্ণয় এখন
আমি পারতাম এখানে প্লাস দিয়ে এখানে -1 -1 -1 দিতে, কিন্তু আমি একবারে মাইনাসটা সামনে কমন নিয়ে নিয়েছি। নিয়ে মাইনাসটা, এই মাইনাসটা যদি নিয়ে নেই কমন, তোমরা চাইলে দুইবারে করতে পারো। এখানে প্লাস চিহ্ন দিবা, এখানে -1 -1 -1, মানে এখানে -1 আছে, -1 আছে, -1 আছে, এই আগের সবগুলা জিনিস, আর এই -1 নিয়ে আরেকটা নির্ণয় করতে পারতা, এবং এখানে প্লাস দিতে পারতা। কিন্তু এই পরবর্তীতে মাইনাসটা কমন নিলে কি হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো প্লাস হয়ে যায়। আমি দুইটা কাজ একবারে করে ফেলেছি। তাহলে এই নির্ণয়টাকে আমি এইভাবে কি করতে পারি, সহজেই প্রকাশ করতে পারি। তাহলে এখন এই কাজটা করার পরে আমরা এই নির্ণয়কের দিকে তাকাই। এইখানে এক্স আছে, সবগুলোতে একটা এক্স কমন নিলাম, এখানে ওয়াই আছে, ওয়াই কমন নিলাম, এখানে জেড আছে, জেড কমন নিলাম। কমন নেওয়ার পর এখানে থাকে 1, এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার, একইভাবে এগুলোতে থাকে। হ্যাঁ, এক্স ওয়াই জেড কমন নেওয়ার পরে এখন এই নির্ণায়ক আর এই নির্ণায়কটা প্রায় কাছাকাছি, সবই আছে, কিন্তু উল্টাপাল্টা আছে। 1 গুলো আছে উপরে, এখানে 1 গুলো নিচে, এটা আছে নিচে, এটা আছে এখানে নিচে, এখানে মাঝখানে, এটা এখানে উপরে, এখানে একটু উল্টাপাল্টা আছে। এই উল্টাপাল্টাকে ঠিক করার জন্য নির্ণায়কের আমরা আরো একটা বৈশিষ্ট্য বা ধর্ম জানবো। সেই ধর্মটা হচ্ছে এরকম যে নির্ণায়কের পাশাপাশি দুইটা সারিকে যদি তুমি চেঞ্জ করো, ইন্টারচেঞ্জ করো, অবস্থান পরিবর্তন করো, যেমন এই সারি আর এই সারি যদি অবস্থান পরিবর্তন করো, তাহলে এই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, শুধু একটা চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ সামনে একটা অতিরিক্ত মাইনাস আসবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থেকে প্লাস হবে, মানে নতুন একটা করে, মানে যতবার এরকম চেঞ্জ করবে একটা করে মাইনাস চিহ্ন আসতে থাকবে। মাইনাস আসলে তো জানো চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আমরা একটা ধর্ম জেনে আসি, নির্ণায়কের পাশাপাশি দুইটি সারি স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, শুধু একটি চিহ্নের পরিবর্তন হয়। কলামের ক্ষেত্রেও কি একই কথা খাটে। আমরা দেখো এই কাজটা এখন করব। এইটুকু ঠিক থাকলো, এটাকে আমি এটার মতো করতে চাই। তো করার ক্ষেত্রে কি করতে চাই, এটাকে উপরের দিকে নিতে চাই। আমরা বলছি পাশাপাশি, হ্যাঁ, আগে চেঞ্জ করবো কি পাশাপাশি। তাহলে এইটাকে এখানে নিয়ে যাব আর এটাকে এখানে নিয়ে আসবো, তখন এই চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেল। ঠিক আছে, এখনো কিন্তু একই রকম হলো না, এটাকে আর একটু উপরের দিকে নিতে হবে। তাহলে আমরা এটাকে আবার করব। এই কাজ যতবার করবা ততবারই কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। এবার কি করলাম, আবার এই সারির এগুলোকে নিয়ে গেলাম এখানে, আর এটাকে নিয়ে আসলাম এখানে। পাশাপাশি কিন্তু পরিবর্তনটা হবে, এটার সাথে এটা না, মনে রাখবা পরিবর্তন হবে কি পাশাপাশি দুটি সারি অথবা পাশাপাশি দুটি কলাম। তাহলে এইটা আর এইটা চেঞ্জ করব, এই যে চেঞ্জ করলাম, নতুন আরেকটা চিহ্ন আসলো, মাইনাস, প্লাসে মাইনাস হয়ে গেল মাইনাস। এইবার দেখো এইটার চেহারা, আমরা যদি একটু যাই, আবার পিছনে যাই, এখানে দেখো এইটার চেহারা আর এটার চেহারা সেম। তাহলে এটা একটা রাশি, এটা একটা রাশি, এখান থেকে যদি এইটা কমন নেই তাহলে এখানে থাকবে এক্স ওয়াই জেড, আর এখানে থাকবে সাথে কিছু নাই, মানে 1 আছে। তাহলে সেই কাজটা আমরা করবো, এটাকে যদি কমন নেই তাহলে এখানে থেকে এক্স ওয়াই জেড, আর এখানে থেকে -1, এটা লিখলাম। তাহলে এটা আমাদের এখন একটা ভালো একটা পর্যায়ে চলে আসছে এই মানটা বের করার জন্য। এখন এই পর্যায়ে আসার পর ওই আগের কথায় আমি আবার, যে যত বেশি শূন্য বানানো যায় আমি শূন্য বানানোর চেষ্টা করব। পাশাপাশি এদের দিকেও খেয়াল রাখবো যে এখানে আমি এইটুকু কিন্তু পেয়ে গেছি অলরেডি। হ্যাঁ, আর এক্স মাইনাস ওয়াই লাগবে। এক্স মাইনাস ওয়াই বুঝতেছি, এটা থেকে এটা বাদ দিলে এক্স মাইনাস হবে, এটা থেকে এটা বাদ দিলে একটা 0 পাবো, আমাদের 0 পাইলে লাভ। এটা থেকে এটা বাদ দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, তার মানে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, মানে কিছু একটা ভালো ভালো লাগতেছে। একইভাবে আবার এটার থেকে যদি এটা বাদ দিই আরেকটা 0 পাবো, ওয়াই মাইনাস জেড পাবো, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার পাবো, এরকম এটার সাথে মিলে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা কি করব। হ্যাঁ, তাহলে পরের স্টেপে আমরা চলে আসছি সরাসরি। আমি আর এখন দেখো এটা থেকে এটাকে আমি একটু আগে লিখে নিয়ে আসছি, সামনে নিয়ে আসছি, আর এটাকে পরে লিখলাম। প্রথমে কি করলাম, এটা থেকে এটা বাদ দিলাম, এটার থেকে যদি এটা বাদ দিই এটা 0 হবে, এটা এক্স মাইনাস হবে, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা দুইবারে না করে একই কাজ একবার করলাম, এটার থেকে আবার এটা বাদ দিলাম, তাহলে এটা 0 হবে, ওয়াই মাইনাস জেড হবে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই কাজটা করলাম। এখানে সাইড নোটে দিয়ে দিব কি কাজ করেছি। আমার পরিবর্তন হয়েছে 1 নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম, 3 নাম্বার কিন্তু ঠিক আছে। তাহলে C1 প্রাইম নতুন 1 নাম্বার কলাম কেমনে পাইলাম, আগের 1 নাম্বার কলাম থেকে আগের 2 নাম্বার বাদ দিয়েছে, আগের 1 নাম্বার থেকে আগের 2 নাম্বার বাদ দিয়েছে। এবং পরিবর্তন হয়েছে C2 প্রাইম নতুন 2 নাম্বার কলাম কেমনে পাইলাম, আগের 2 নাম্বার থেকে আগের 3 নাম্বার, আগের 2 নাম্বার থেকে আগের 3 নাম্বার। এই সাইড নোটটা কিন্তু দিতে হবে, না দিলে আমি বুঝবো না তুমি এইখানে কি অপারেশন করতেছো, কি কাজ করতেছো। হ্যাঁ, এটা দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে এখন আমরা
অনেকটাই সহজ হয়ে গেল। এইটাকে লিখতে পারি ইচ্ছা করলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এভাবে সূত্র করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখো এক্স মাইনাস ওয়াইটা কমন যায়, জিরোর সাথে তো যে কোনো উৎপাদক আছে আমরা ধরে নিতে পারি। এইখানে কি আছে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, আর এখান থেকে একটা ওয়াই মাইনাস জেড কমন যায়, তাহলে এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড কমন নিলে এখানে থেকে ওয়ান, এখানে থেকে এক্স প্লাস ওয়াই, এখানে থেকে ওয়ান, এখানে থেকে ওয়াই প্লাস জেড, আর এটা তো যা আছে তাই। কাজটাও একটা এখন সহজ হয়ে গেল। হ্যাঁ, আর আমি দুইটা শূন্য কি পেয়ে গেলাম। এবার এটা বরাবর যদি আমি বিস্তার করি তাহলে শুধুমাত্র ওয়ান আর তার সহগুণ গুণ করলে কি কাজ হয়ে যাবে। সেই কাজটা আমরা এখন করছি, এগুলো লিখলাম। এখন এই বরাবর যদি আমি বিস্তার করে দিই, কোন বরাবর, প্রথম সারি বরাবর বিস্তার করে দিলে এইটার লেখা লাগবে না, যেহেতু শূন্য আছে এটা লেখা লাগবে না, শুধু এটা লিখবো। তাহলে এটা লিখতে গেলে কি হবে, এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, তাকে কারা এরা, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে, ওয়ান দিয়ে গুণ করলে ওয়াই প্লাস জেড, এই ওয়াই প্লাস জেড মাইনাস, যেহেতু মাইনাস আছে এটার সাথে এটা গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা লিখে ফেললাম। এখানে আমি প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিলে কি থাকে, জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স। তাহলে দেখো তো আমরা আমাদের প্রমাণের দিকে চলে আসছি একেবারে। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। এইভাবে আমরা আমাদের কাজগুলো করবো। হ্যাঁ, অন্যান্য নির্ণায়কের ক্ষেত্রে এই টেকনিকগুলোই তোমরা অ্যাপ্লাই করবা। যে কোনো একটা কলাম তোমার টার্গেট থাকবে যে কোনো একটা সারিকে বা কোনো একটা কলামকে সবগুলো শূন্য করা যায় কিনা, না হলে কমপক্ষে দুইটা শূন্য করা যায় কিনা, মানে যত বেশি শূন্য করা যায় শূন্য করে শেষে গিয়ে তোমরা কি করবা, বিস্তার করবা, দেখবা কাজগুলো হয়ে যাবে। আর নির্ণায়কের যে ধর্মগুলো আছে এগুলো সবসময় মাথায় রাখতে হবে। আমরা আরো একটা সমস্যা দেখব এই পর্যায়ে, সেটি হচ্ছে এরকম যে এটি একটি নির্ণায়ক, এটি একটি নির্ণায়ক, এটা ইকুয়াল টু 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটা দেখাতে হবে। কাজটা খুব সহজ, আমরা এখানে এই কাজটা করে নিয়েছি, তোমাদেরকে সহজেই দেখাচ্ছি। প্রথমেই দেখো এই নির্ণায়কের দিকে তুমি দেখবে প্রথমে কোনো কিছু কমন টমন যায় কিনা, গেলে ওটা কমন নিয়ে নিবে। তারপরে দেখবা যে নির্ণায়কের আসলে দুইটা সারি একই রকম হয় কিনা, যদি হয় নির্ণায়কের মান শূন্য, অথবা দেখবা একটা সারির সবগুলো শূন্য আছে কিনা, নির্ণায়কের মান শূন্য, অথবা এরকম দেখবা নির্ণায়কের কোনো একটা সারি যে কোনো কিছু দিয়ে গুণ করলে আরেকটা সারি সমান হয়ে যায় কিনা, হইলে ওই নির্ণায়কের মান শূন্য। ওই ধর্মগুলো মাথায় রাখবা, তাহলে কাজ করতে কি হবে, সহজ হবে। তো দেখো প্রথমে আমি এই নির্ণায়কটার ক্ষেত্রে দেখলাম যে এইখানে সবগুলো থেকে একটা এ কমন যায়, এখানে এ আছে, এইখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এখান থেকে একটা এ কমন, এখানে বি কমন যায়, এখানে সি কমন যায়, এখান থেকে একটা এ, এখান থেকে একটা বি, একটা সি, যদি কমন নেই এ বি সি দাঁড়ালো। ঠিক আছে, এখন কমন নেওয়ার পরে যে বিষয়টা আছে সেটি হচ্ছে এখানে একটা এ থাকে, এখানে এ প্লাস এখানে বি থাকে, এখানে একটা এ নিয়ে গেলাম তাহলে বি থাকে। একইভাবে এই কমন নেওয়ার আশা করি তোমরা বুঝবা, এটা খুব সহজ কাজ। এরপরের যে বিষয়টা, এইখানে আসার পরে তুমি চিন্তা করবে যে আমি আর কি করতে পারি, আর কি করা যায়। এখন আসে, এখন কি আমি বিস্তার করে দিব? এখন বিস্তার করতে গেলে এই সারি বরাবর যদি বিস্তার করতে যাও, দেখো প্রত্যেকটা অনেক বড় হয়ে যাবে, গুণ হবে, এই হবে, সে হবে, অনেক বড় হয়ে যাবে, এবং শেষ পর্যন্ত তুমি এই জায়গায় পৌঁছতে পারবা কিনা আদৌ অনেকটা সন্দেহ থাকে। যদিও অনেক চেষ্টা করলে হয়তো পারবা, কয়েক ঘন্টা লাগতে পারে, এবং এরপরেও দেখা গেল যে মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে। সেই কাজে না গিয়ে আমরা অন্য কিছু করা যায় কিনা, তো করার জন্য আমি যদি একটু, আমার কাজ হচ্ছে কি ম্যাক্সিমাম শূন্য, যত বেশি শূন্য করা যায়, তাই না? এখন দেখো এখানে আছে এ প্লাস সি, আর এখানে আছে এ আর সি, এটার সাথে যদি এটা যোগ করে দিই তাহলে এ প্লাস সি বাই, সেই এ প্লাস সি থেকে যদি এ প্লাস সি বাদ দিয়ে দিই তাহলে এখানে একটা শূন্য পাওয়া যায়, ঠিক কিনা? তাহলে আমি একটা শূন্য পাইতেছি, আমার টার্গেট ছিল যত বেশি শূন্য পাওয়া যায়, আমরা দেখি টার্গেটের দিকে যেতে পারি কিনা। তাহলে কি করব, এইটার সাথে এটা যোগ, তাহলে এই কাজ যদি করি এই কাজ পুরা কলামের জন্য করতে হবে, তাহলে এই কলামের সাথে এই কলাম যোগ করব, তা থেকে কি করব, এই কলামটা বাদ দিয়ে দিব, দিলে এখানে একটা শূন্য পাবো। এই কাজটা আমরা করবো। এখন দেখো এটার সাথে এটা যোগ করবো, তাহলে এটার সাথে এটা যোগ করলে কত হয়, এ প্লাস সি, সেইটার থেকে বাদ দিব এ প্লাস সি, তাহলে মান কত হবে, শূন্য। আমরা পুরো কাজটা একবারে লিখে ফেললাম। হ্যাঁ, এবং এই সাইড নোটে আমি খুব সুন্দর করে বলে দিলাম যে কি কাজ করেছে। আমি করেছি কি, এটার সাথে এটা যোগ করেছি, তাহলে এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, এগুলোকে নেই আমরা কলাম বলি, আর এগুলোকে আমরা সারি বলি, তাই না? পাশাপাশি এগুলোকে এই 1 নাম্বার কলাম আর এখানে 2 নাম্বার কলাম, এই দুইটা যোগ করছে, আগে যোগ করে সেই যোগফল থেকে কি বাদ দিয়েছি, 3 নাম্বার কলামটা বাদ দিয়েছি, এই 3 নাম্বার কলাম। তাহলে এই কলাম বাদ দিয়ে নতুন কি পেয়েছি, C1, সেটা C1 প্রাইম। তাহলে C1 প্রাইম মানে নতুন 1 নাম্বার কলাম কিভাবে পেয়েছে, আগের C1 এর সাথে C2 যোগ করে সেখান থেকে C3 বাদ দিয়েছি। এটা এই সুন্দর করে লিখে দিলে আমি বুঝে যাবো কি কাজ করেছে। এই কাজ সবগুলোর জন্য করেছি, এটার সাথে এটা যোগ করলে কি হয়,
এ প্লাস টু বি, তার থেকে এ বাদ দিলে কি থাকে, টু বি থাকে। এটার সাথে এটা যোগ করলে টু বি প্লাস সি, সেখান থেকে সি বাদ দিলে কি থাকে, টু বি থাকে। তাহলে এই কাজটা আমরা করলাম, বাকিগুলো যা আছে তাই থাকবে। এখন আবার এই কলাম থেকে একটা কিন্তু টু বি কমন নেওয়া যায়, সেই টু বিটা কমন নিয়ে নিলাম, এখানে ওয়ান ওয়ান হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, একটা শূন্য পেয়েছি, আর একটা শূন্য কোনোভাবে করা যায় কিনা আমরা দেখতেছি যে এই পর্যন্ত হওয়ার পরে একটু ভালো লাগতেছে। হ্যাঁ, একটা শূন্য। এখন এইটার থেকে যদি এটা বাদ দিই তাহলে তো আরো একটা শূন্য পাবো, পাবো না? পাবো। তো সেই কাজটা এখন করি, এটা হলো 2 নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার রো। এই 2 নাম্বার রো থেকে যদি 3 নাম্বার রো বাদ দিয়ে দিই, তাহলে এটার থেকে এটা বাদ দিলে শূন্য, এটার থেকে এটা বাদ দিলে মাইনাসের সি, এটার থেকে এটা বাদ দিলে এ মাইনাস সি হয়। তো সেই কাজটা করলাম, আর বাকিটা যা আছে তাই থাকবে। তাহলে আমরা কি করলাম, পরিবর্তন হলো কোনটা, 2 নাম্বার সারি, এই রো টু প্রাইম নতুন 2 নাম্বার সারি কেমনে পেলাম, আগের 2 নাম্বার থেকে আগের 3 নাম্বার বাদ, আগের 2 নাম্বার থেকে আগের 3 নাম্বার বাদ, এই কাজটা লিখে দিলাম। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, আর এখানে এইটার সাথে এটা একটু গুণ করে লিখে নিলাম। 2টা শূন্য পেয়ে গেছি, আমার এখন কাজ কি সহজ। 3টা শূন্য পেলে তো আরো ভালো হইতো, কিন্তু এখন আর 3টা শূন্য পাচ্ছি না, কারণ এটার সাথে আবার এটা যোগ বিয়োগ করলে আসলে শূন্য হচ্ছে না। তাহলে কি করা যায় এবার, এবারে আমরা বিস্তার করে দিই। এই সারি বরাবর বিস্তার না করে এই কলাম বরাবর বিস্তার করলে সুবিধা, কারণ এখানে 2টা শূন্য আছে। তাহলে এইটা লাগবে না, এইটা লাগবে না, শুধু 1 বরাবর 1 আর তার সহগুণক গুণ করলেই হয়ে যাবে। 1 এর এখানে দেখো, এইটার সহগুণক আমরা জানি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। হ্যাঁ, কারণ এটা হচ্ছে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 3 আর 1 যোগ করলে 4 হয়, মানে জোর। জোর হইলে আমরা জানি সব -1 এর উপর জোর পাওয়ার দিলে প্লাস হয়ে যায়, সেই জন্য জোর হইলে সহগুণকের চিহ্ন প্লাস, মানে যা থাকে তাই। আর বিজোড় হলে সহগুণকের চিহ্ন মাইনাস, এটি তোমরা স্যার আলোচনা করেছে। আমরা এইটা বরাবর বিস্তার করে দেব, বিস্তার করলে 1 ইন্টু তার সহগুণক, যেহেতু 1 আর লিখলাম না আমি এখানে, চাইলে তোমরা একটা 1 লিখতে পারতাম, আমি লিখলাম না। এই 1 এর সহগুণক হবে কি, এই 1 যে কলাম আছে কলাম বাদ, যে সারি আছে সারি বাদ, এইটুকু। এটার সাথে এটা গুণ করবো, সূত্রে একটা মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ করবো। তো প্রথমে এটার সাথে এটা গুণ করলে এসি মাইনাস সি স্কোয়ার, এসি মাইনাস সি স্কোয়ার, সূত্রে মাইনাস এ মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস এসি প্লাস সি স্কোয়ার, প্লাস এসি প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে এসি এসি কেটে দেবো, সরি এসি না, সি স্কোয়ার কেটে দেবো, প্লাসের মাইনাসের থাকবে 2ac 2ac। এবার যদি গুণ করে দিই 2 8 4, এর সাথে গুণ করলে স্কোয়ার, বি স্কোয়ার তো আগে আছে, সি এর সাথে গুণ করলে সি স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। একেবারে সহজ কাজটা, আশা করি তোমরা এই কাজগুলো পারবে। হ্যাঁ, আমরা এই নির্ণায়ক সম্পর্কিত যে কয়েকটি প্রবলেম করেছি, আমরা জানি যে আমাদের যে সৃজনশীল প্রশ্নটা পরীক্ষা আসে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের কম্বিনেশনে আসে। হ্যাঁ, আমরা এই জন্য আজকে যেহেতু ম্যাট্রিক্সের উপরে আলোচনা করবো না, শুধু নির্ণায়কের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং আমরা যে ধর্মগুলো ব্যবহার করি তার 2-1টা ধর্ম নিয়ে এই আলোচনাগুলো করলাম। এবারে আমরা তোমরা যে কাজটা করতে হবে আমি বলে নেই, সেটি হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্ষেত্রে, বিশেষ করে নির্ণায়কের প্রবলেমগুলো তুমি যত প্র্যাকটিস করবা তুমি তত তাড়াতাড়ি বুঝতে পারবা যে কি করতে হবে। আমার কি কমন নিতে হবে, না কোনো কিছু দিয়ে গুণ করতে হবে, না কোনো কিছু দিয়ে ভাগ করতে হবে, নাকি একটার সাথে আরেকটা যোগ করতে হবে, নাকি একটাকে কোনো কিছু দিয়ে গুণ করে আরেকটার সাথে গুণ করতে হবে, কি কাজটা করতে হবে সেটা তুমি যত প্র্যাকটিস করবা তত তুমি তাড়াতাড়ি বুঝতে পারবে। সেই জন্য তোমাদেরকে আমি আবারও পরামর্শ দিচ্ছি, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে ভাষায়। হ্যাঁ, আসো এবার আমরা একটু অবজেক্টিভ বা নৈর্ভিত্তিক নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা বহু নির্বাচনী প্রশ্ন পড়বো এই অধ্যায়ে। বহু নির্বাচনী যেই প্রশ্নগুলো সাধারণত এসে থাকে সেটি হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম রিলেটেড বা অর্ডার রিলেটেড প্রশ্ন আসে। ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন, আমরা যে বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স পড়েছি, তাদের সংজ্ঞা পড়েছি, উদাহরণ পড়েছি, এগুলো সম্পর্কিত প্রথম ক্লাসে আমরা এগুলো পড়েছিলাম। হ্যাঁ, এই বিষয়গুলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণের যে বিভিন্ন শর্ত আছে সেগুলো, ম্যাট্রিক্সের এবং নির্ণায়কের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, হ্যাঁ, নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক এবং নির্ণায়কের ধর্মাবলী প্রয়োগ করে আমরা বিভিন্ন সমস্যার সমাধান, এগুলো বেশি আসে। এছাড়াও আরো কিছু কিছু প্রশ্ন আসতে পারে, তোমরা চ্যাপ্টার পুরোটা পড়লে সেগুলো বুঝতে পারবে। আসো আমরা দেখি, আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আসলে আমরা খুব আমাদের যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, আমাদের সময়ও কম, আমরা এখানে 5-6টি প্রশ্ন নিয়েছি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। সবগুলি বোর্ডের প্রশ্ন।
যেমন ধরো রাজশাহী বোর্ড 2019 সালে একটি প্রশ্ন এসেছে, একেবারে সহজ প্রশ্ন। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, তার ক্রম হচ্ছে, আচ্ছা আমাদের একটু ভুল আছে এখানে, সি চলে আসছে। এই জায়গাটা একটু চেঞ্জ হবে। হুম, এই জায়গায় চেঞ্জ, সি হবে না, এখানে হবে এ ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটার ক্রম দেওয়া আছে পি বাই এন। হ্যাঁ, একটা ম্যাট্রিক্স তার ক্রম হলো পি বাই এন। এটা একটু তোমরা কারেকশন করলে, আমি এডিটিং করতে গিয়ে ভুলে গেছে। পি বাই এন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ, এবং আর একটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে যার ক্রম হচ্ছে এন বাই এন। তাহলে এ বি ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যদি গুণ করি তার ক্রম কি হবে সেটা জানতে হবে। তাহলে দেখো আমরা যদি একটু আগে আই, এই যে এ ম্যাট্রিক্স তার ক্রম হলো পি বাই এন, আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তার ক্রম হচ্ছে এন বাই এন। তাহলে এই এ আর বি কি গুণ করা যাবে কিনা? আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে সারি। দ্বিতীয় ম্যাট্রিক্সের এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে হলে এইটা আর এটা কি হতে হবে? সমান হতে হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হতে হবে? সমান হতে হবে। সমান আছে, সুতরাং গুণ করা যাবে, এবি ম্যাট্রিক্স হবে। তখন এবি ম্যাট্রিক্সটার অর্ডার হবে এই পি বাই এম। এবি ম্যাট্রিক্সের অর্ডার হবে কি? পি বাই এম, অর্থাৎ এইটার সারি আর এটার কলাম নিয়ে হবে কি? এবি ম্যাট্রিক্স। তাহলে এটা হলো এবি এর ক্রম। খুব সহজ। তাহলে আমরা এবি ম্যাট্রিক্সের ক্রম বের করতে পারবো। এরকম একটি প্রশ্ন অলরেডি রাজশাহী বোর্ডে এসেছিল। হ্যাঁ, আচ্ছা এবারে দেখো, আমরা ঢাকা বোর্ডে 2019 সালে একটি কোশ্চেন এসেছে কর্ণমেট্রিক্সের ক্ষেত্রে, মানে যে কোনো একটা কর্ণমেট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের উপাদানকে আমরা এ অফ আই জে দ্বারা লিখি। বলছে এ অফ আই জে ইজ নট ইকুয়াল টু 0 ফর অল আই ইকুয়াল টু জে, এবং এ অফ আই জে ইকুয়াল টু 0, আই ইজ গ্রেটার দেন জে, এ অফ আই জে ইকুয়াল টু 0, আই ইজ লেস দেন জে। এই আমার শর্ত দিয়ে বলছে নিচের কোনটা সঠিক। আচ্ছা, এই জায়গাটা বোঝার জন্য আমরা আগে জানতে হবে কর্ণমেট্রিক্স কাকে বলা হয়। আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদে কর্ণমেট্রিক্সের সংজ্ঞায় দেখেছি যে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কোণের ভুক্তি ব্যতীত অন্য সব ভুক্তি শূন্য তাকে কর্ণমেট্রিক্স বলে। অর্থাৎ এগুলো ছাড়া বাকি সব শূন্য হবে। হ্যাঁ, এগুলো থেকে শূন্য থাকতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু এই বাকি সবগুলো কি হবে? শূন্য হবে। এটা হচ্ছে কর্ণমেট্রিক্সের সংজ্ঞা। তাহলে এখন যদি আমরা আমাদের আজকের ম্যাট্রিক্সটার দিকে একটু তাকাই, সেটি হচ্ছে এই যে এরকম একটা ম্যাট্রিক্স যদি নেই, এগুলো এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এরকম আকারে লিখি, এটাকে বলি এই 1 1 1 1 মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এটা হলো 1 নাম্বার সারি, 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি। হ্যাঁ, আর একইভাবে এটা হলো 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম। হ্যাঁ, তাহলে এটা হলো সারির ক্ষেত্রে 1 2 3 1 2 3, এটা কলামের ক্ষেত্রে 1 2 3, তাই না? এখন দেখো, এই সবসময় ম্যাট্রিক্সের ভুক্তির ক্ষেত্রে প্রথমটা সারি পরেরটা কলাম। 1 1 মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম। এটাকে যদি আমি এ অফ আই জে দ্বারা বলি, আই হলো সারি, জে হচ্ছে কলাম। ঠিক আছে, এবার আসুন, ওরা বলছে আমাদেরকে যে কথাটা সেটি হচ্ছে এরকম। এইখানে ক্ষেত্রে দেখো আই এর মান আর জে প্রধান কর্ণ বরাবর, কিন্তু আই এর মান আর জে এর মান কি সমান? আই এর মান আর জে এর মান কি এই সবগুলো সমান না? এখানে এই আই ইকুয়াল টু জে হয় এ অফ আই জে এর ক্ষেত্রে। এগুলো সবগুলো কি হতে পারবে না, কর্ণমেট্রিক্স এর ক্ষেত্রে এগুলো সব শূন্য হতে পারবে, এগুলো সবগুলো শূন্য হতে পারবে না। এটা বলছে সব এ অফ আই জে শূন্য হবে না, কখন? যখন আই ইকুয়াল টু জে। তার মানে এই কথাটা সত্য, কর্ণমেট্রিক্স এর ক্ষেত্রে এই কথাটা কি সত্য। এবার বলছে যে আই ইজ গ্রেটার দেন জে, যেখানে সেখানে এ অফ আই জে এর মান শূন্য। আচ্ছা, আই ইজ গ্রেটার দেন জে মানে সারির মানটা বড়। এইখানে দেখো এই যে এগুলো হলো সারি, প্রথমটা সারি পরেরটা কলাম।
এই মুক্তিগুলোর ক্ষেত্রে দেখো, এই মুক্তিগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আই এর মান বড়, জে এর মান ছোট। এগুলোর ক্ষেত্রে এ অফ আই জে ইকুয়াল টু 0, তার মানে হ্যাঁ এ অফ আই জে ইকুয়াল টু কি 0 হইতে হবে কর্নোমেট্রিক্স এর ক্ষেত্রে, তাই না? আবার এটা হলো 2 নাম্বারটার কথা। 3 নাম্বারটার ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, এই আই এর মান জে এর ছোট কোথায়, এইগুলোর ক্ষেত্রে দেখো আই এর মান জে এর ছোট, তাই না? আই ছোট জে বড়, আই ছোট জে বড়, আই ছোট জে বড়, আই ছোট জে বড়, তাহলে এইগুলোর ক্ষেত্রেও কিন্তু সবগুলা কি হবে, শূন্য হবে। এগুলোর ক্ষেত্রে সবগুলো শূন্য হবে কর্নোমেট্রিক্স এর ক্ষেত্রে, তার মানে এগুলোর ক্ষেত্রে শূন্য, এই কথাটা সত্য, এটার ক্ষেত্রে সত্য। তাহলে এখানে দেখো, এখানে আই জে আর এখানে হলো আই গ্রেটার দেন জে, এ অফ আই জে এর মান কর্নোমেট্রিক্স এর ক্ষেত্রে এগুলো সব কি হতে হবে, শূন্য হতে হবে, সবগুলো কি হতে হবে, শূন্য হতে হবে, এই সবগুলো শূন্য হতে হবে। হ্যাঁ, এই সবগুলো শূন্য হতে হবে, কর্নোমেট্রিক্স হতে হবে। কিন্তু তারা তারা কি বলছে, শূন্য বলছে কিনা, বলছে। তার মানে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, আনসার কি হবে, এটা আনসার হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, তাহলে আমরা আর একটা প্রশ্নে যাই। একটা আমাদের দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে। এখন আবার এ ইনভার্সের মান বের করতে হবে। আমরা 2x2 ম্যাট্রিক্স হলে সহজে এটার মানটা বের করে ফেলতে পারি, অনেক ক্ষেত্রে মুখে মুখেই পারি, কিন্তু 3x3 বা আরো বেশি হলে সেটা অনেক কঠিন কাজ, অন্তত তোমার বহু নির্বাচনের জন্য। এখন দেখো আমরা এই কাজটা সহজে কিভাবে করতে পারি। আমরা বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আগে জানি। আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করার সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তোমরা জানো অলরেডি, এবং আমাদের স্যার সৌরভ স্যার এই ব্যাপারে খুব চমৎকার ক্লাসও নিয়েছেন তোমাদের সাথে। হ্যাঁ, তাহলে এই প্রথমে ডিটারমিনেন্ট এ বের করতে হবে। ডিটারমিনেন্ট এ মানে এটা নির্ণায়কের মান, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে ডিটারমিনেন্ট এর মানটা কত হয় দেখি আমরা একটু। এটার মান হচ্ছে -1, হ্যাঁ, -6 + 5 -1 হচ্ছে। যদি কখনো ডিটারমিনেন্টের মান শূন্য হয়ে যায় তাহলে কিন্তু এইটার বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এখন এইটা গেল। এবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, 2x2 এর ক্ষেত্রে শর্টকাট মেথডে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3x3 না, কিন্তু সেটা কি হয়, এই প্রধান কর্ণ বরাবর এগুলোর স্থান পরিবর্তন করবা, এটাকে নিয়ে যাবা এখানে, এটাকে নিয়ে যাবা এখানে, আর এই বরাবর চিহ্ন পরিবর্তন করবা, এটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটা হলো শর্টকাট মেথড। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হচ্ছে, এই দুইটার স্থান পরিবর্তন, মানে এটা চলে যাবে এখানে, এটা চলে যাবে এখানে, এখানে, আর এটার চিহ্ন পরিবর্তন, তার মানে এটা মাইনাস হবে, এটা কি হবে, প্লাস হবে। এবার মান বসাই দাও, 1/ডিটারমিনেন্ট অফ এ মানে 1/-1, তার মান কত, -1, -1 দ্বারা এটারে গুণ করবো, অ্যাডজয়েন্ট অফ এ কে মাইনাস দ্বারা গুণ করলে সবগুলো, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ মানে কি প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হয়, আর নির্ণায়কের ক্ষেত্রে কি করতে হয়, শুধুমাত্র যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে করতে হয়, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি এই ইনভার্সের মানটা পেয়ে গেলাম, মাইনাস দ্বারা গুণ করলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের মান। আমরা কোনটা পাইলাম দেখি। এবারে আমরা আরো একটা প্রশ্ন নিয়ে আসছি রাজশাহী বোর্ড 2019 সালে। একটু আগে বলেছিলাম যে 3/3 এর ক্ষেত্রে এই ইনভার্স নির্ণয় করা কঠিন, কিন্তু তারপরে বোর্ডে এই প্রশ্নটা এসেছে। তার মানে এই কঠিন কাজটা কিন্তু তোমাকে কোনো না কোনো ভাবে, কোনো উপায়ে, কোনো চিন্তা ভাবনা করে সহজভাবে আনসার করার ক্লু এর ভিতরে আছে। আমরা যে সংখ্যাটা আগে জানি সেটা আমরা আবারও বললাম 1/ডিটারমিনেন্ট অফ এ, এইটার নির্ণায়কের মানটা আগে আমাদের কি করতে হবে, বের করতে হবে। এইটার নির্ণায়কের মান বের করে কিন্তু খুব সহজ। যেমন এই দুইটা শূন্য আছে, তার মানে এই বরাবর যদি বিস্তার করি সেটা 2 বরাবর বিস্তার করলে হবে 2 × 3 × 4 মাইনাস এটা, তাহলে 3 × 4 = 12 মাইনাস 0 = 12, তাকে 2 দ্বারা গুণ করলে 24। ডিটারমিনেন্টের মান কত আসে, 24। তাহলে 1/ডিটারমিনেন্ট অফ এ, তারপরে আসবে কত, অ্যাডজয়েন্ট অফ এ। এখন দেখো 1/24 কিন্তু এইটাতে আছে শুধু, এই দুইটাতে নাই, তাহলে এই দুইটা বাদ, আর এইটা রইল। হ্যাঁ, এখানে হয়তো আছে, গুণ করে দিছে, এরকম হইতেও পারে। কিন্তু এইখানে যদি তাকাও একটু, 1/24 এটা হওয়ার কথা অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট না হয়ে এটা কিন্তু সেম এটাই দিয়ে দিছে। তার মানে আমি বুঝে গেলাম এটা হওয়ার সম্ভাবনা কম, এটা হওয়ার সম্ভাবনা বেশি। পরীক্ষায় এখানে তুমি এইখান থেকে আনসার দিয়ে এই দুইটা হবেই না, এটা হইতে পারতো, কিন্তু এখন মনে হচ্ছে এটা হচ্ছে না, এটা হবে। তারপর তুমি যদি আরো শিওর হতে চাও একটু চেক করো, একটু চেক কিরকম, যে এইটার এই প্রথমটার এই
আমরা যে কোফ্যাক্টর সহগুণক, সেই সহগুণকটা একটু বের করি। অ্যাডজয়েন্ট বের করতে হলে সহগুণক বের করতে হয়। 2 এর সহগুণক কি হবে? এই সারি বাদ এই কলাম বাদ এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, মানে হচ্ছে 3 4 12। এখানে 12 হওয়ার কথা। ধরো এখানে আছে 12 আর এখানে 1/24, এ হলো শুধু 1/24। তাহলে 1/24 যদি দেই, নিচে হলো 1/24 আর এখানে আছে কত? 12। তাহলে 12 আর নিচে 24 গুণ করলে কত? 1/2। তাহলে এটা ঠিক আছে। আর বাকি আর দিকে তাকানোর দরকার নেই, এটা হবে আমার কি আনসার। অবজেক্টিভের জন্য এইটুকু বুদ্ধি তোমার কি করতে হবে? ব্যবহার করতে হবে। বেসিক্যালি এটা না করলেও হয়, যেহেতু এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, আনসার তো এটাই। এভাবে তোমরা কি করবে? একটু সহজে আনসার করে ফেলবে। আমরা আর একটা প্রশ্ন নিচ্ছি, রাজশাহী বোর্ড 2019। আচ্ছা না, ওইটাই, সরি, ওইটাই আমরা শেষ করেছি। এবার আমরা রাজশাহী বোর্ড 2019-এর আর একটা প্রশ্ন, আমরা এই প্রশ্নটি দিয়ে আমরা আমাদের কাজ শেষ করব। এই নির্ণায়ক দেওয়া আছে, নির্ণায়কটির মান শূন্য কিনা প্রথমে চেক করতে বলছে। এততম ভুক্তির অনুরাশি কত, এততম ভুক্তির সহগুণক কত, সেই সবগুলো বের করে আমার এই তিনটা চেক করতে হবে। প্রথমে আসো নির্ণায়কের মান। এই নির্ণায়কের মান আমি বিস্তার করে করতে পারি। এখানে দেখো বেশি শূন্য নাই, বিস্তার করে করাটা সহজ হতে পারে, কিন্তু সবার আগে দেখবো যে নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলাম সেম সেম আছে কিনা, এখানে নাই। তারপরে দেখবো যে যে কোনো দুইটা সারি অথবা দুইটা কলাম একটারে কোনো কিছু দিয়ে গুণ করলে আরেকটা পাওয়া যায় কিনা। যেমন দেখো এই কলামটাকে 2 দ্বারা যদি গুণ করি, 2 দ্বারা গুণ করলে 4 হয়, 2 দ্বারা গুণ করলে 6 হয়, 2 দ্বারা গুণ করলে -2 হয়। নির্ণায়কের কোন একটা কলামকে কোনো কিছু দ্বারা গুণ করলে যদি আরেকটা কলাম পাওয়া যায়, নির্ণায়কের মান শূন্য, তার মানে এই কথা সত্য, অন্য কোনো হিসাব করার দরকার নেই। একই কথা কিন্তু সারির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে প্রথম যে বিষয়টা আসলো সেটা হচ্ছে আমরা এই জিনিসটা দেখে নিলাম যে কোনো নির্ণায়কের একটা সারি স্কেলার দ্বারা গুণ করে যদি ওই নির্ণায়কের অপর একটা সারি পাওয়া যায়, নির্ণায়কের মান শূন্য। একই বিষয় কি কলামের ক্ষেত্রেও প্রযোজ্য। তা আমরা পাইলাম এখানে এই কলাম আর এই কলাম গুণ করে, এই কলামকে 2 দ্বারা গুণ করলে এই কলাম পাওয়া যায়, সুতরাং নির্দ্বিধায় এই নির্ণায়কের মান কি শূন্য। তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম। তাহলে প্রথমটা সত্য। পরের যে বিষয়টা আসছে 2-3 তম ভুক্তি। 2-3 তম মানে হলো 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি, এটা হলো 2 নাম্বার সারি আর এটা হলো 3 নাম্বার কলাম, তার মানে এই 6। এই ভুক্তির অনুরাশি বের করবো। এই ভুক্তিটার অনুরাশি, এই যে এই সারি আর এই কলাম, এই ভুক্তির অনুরাশি, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এইটুকু থাকবে। হ্যাঁ, তাহলে অনুরাশির ক্ষেত্রে শুধু এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে -3, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ করলে -2, তাহলে -5 হওয়ার কথা, কিন্তু আছে কত? +5, তাই না? তার মানে এটা ভুল। 2 নম্বরটা কি ভুল। এবার 3 নম্বরটা তুমি চেক না করলেও পারো পরীক্ষার ক্ষেত্রে, কারণ দেখো একটা অপশন তো নাই, 2টা অপশন আছে মিনিমাম। তো এটা যদি ভুল হয় তাহলে এক ঠিক আর 3 ঠিক, 1 ঠিক 3 ঠিক, এখানে আনসার দিয়ে দিলে পারো। অথবা তুমি চাইলে এটা চেক করে দেখতে পারো সহগুণক শূন্য কিনা। আমরা চেক করে দেখি, কিন্তু পরীক্ষার সময় এটা করবো না, অবজেক্টিভ আর দরকার নাই, কারণ এখানে আমি নিশ্চিত হয়ে গেছি আনসার হবে 1 আর 3। অযথা এটা করে সময় নষ্ট করার দরকার নাই, বিশেষ করে অবজেক্টিভের জন্য। তারপরও 2-1 ভুক্তি, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা বাদ, তাহলে এইটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে -4, মাইনাস এটার সাথে এটা গুণ করলে +4, মানে এটা মাইনাস হয়, সূত্রে একটা মাইনাস প্লাস হয়, 0, তার মানে এটা ঠিক আছে। হ্যাঁ, এইভাবে আমরা কাজগুলো করব। এই বহু নির্বাচনী তোমরা সবগুলো সমাধান করবে, করলে দেখবে আরো অনেক প্রবলেম বের হবে, আরো কিছু জিনিস বের হবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করলে পারবে। আমরা আপাতত এই সম্পর্কিত মানে ম্যাট্রিক্স এবং নির্ণয় সম্পর্কিত ক্লাস এখানে শেষ করছি। আমরা পরবর্তীতে নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থাকবে। তোমরা গত ক্লাসে আমার কাছে জানতে চেয়েছিলে স্যার আমরা কোন বই পড়ব। তো আমি অলরেডি যিনি আমাদের দ্বিতীয় ক্লাসটি নিয়েছিলেন, আমাদের সম্মানিত শিক্ষক আমাদের সারোয়ার সাদিক স্যার অলরেডি তোমাদেরকে বলে দিয়েছেন। তারপরে আমি আবারও বলে দিচ্ছি, তোমরা আমাদের ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের আমাদের উজ্জ্বল নক্ষত্র আমাদের ডক্টর আবু জাফর খান স্যারের একটি বই আছে বাজারে, তোমরা এই বইটি সবাই ফলো করবে আশা করি। বইটি কিন্তু বোর্ড কর্তৃক অনুমোদিত। বাজারে অনেক বই আছে যেগুলো বোর্ডের সিলেবাস অনুযায়ী লিখিত কিন্তু অনুমোদিত না, স্যারের বইটি বোর্ড কর্তৃক অনুমোদিত। তোমরা সবাই এই বইটি ফলো করবে। আমরা এর পাশাপাশি তোমরা আরো বই, একটি বই যথেষ্ট নয়,
কখনোই যথেষ্ট নয়। ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য তোমরা 2-3টি বই কিনবে। এই বইয়ের পাশাপাশি তোমরা বাজারে আরো যে বই ভালো আছে তোমরা সেইগুলো বই কিনতে পারো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বেশি বেশি প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে শুধুমাত্র 1টি 2টি 3টি বা 5-6টি ক্লাসে নির্ণায়ক ম্যাট্রিক্স তোমরা পরীক্ষায় পারবে না। আরেকটি বিষয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের কাজগুলো সহজ, কিন্তু স্টুডেন্টরা পরীক্ষায় ম্যাক্সিমামই ভুল করে, কোনো না কোনো জায়গায় ভুল করে, ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ প্র্যাকটিস। তো তোমরা মনোযোগ সহকারে একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, সেই আশাবাদ রেখে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তোমরা আমার জন্য সবাই দোয়া করো, ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।